জ্যামিতিক পরিমাপ। আগের দিন আমরা জ্যামিতিক পরিমাপগুলোর পরপর শিখেছিলাম। সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, প্রবৃদ্ধ কোণ কাকে বলে, কেমন করে কোণ মাপবো, কেমন করে স্কেলের সাহায্যে আমরা সরলরেখা মাপবো, ঠিক আছে, এগুলো আমরা শিখেছিলাম। আগের দিন শেষ করেছিলাম আমরা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় বাহুভেদে, সেটা আজকে আমরা ত্রিভুজকে কীভাবে কোণ ভেদে ভাগ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে প্রথমেই এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি। আমরা প্রথমে এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি। এটার এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান। একে বলা হয় কি না সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এইটা হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ। আগের দিন আমি বলেছিলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আগের দিন বলেছিলাম, মনে আছে তো, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চাইতে কম। তার জন্য যে ত্রিভুজের তিনটে কোণের মান সূক্ষ্মকোণ, তিনটি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর হচ্ছে তাহলে 1 নাম্বার হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নাম্বার হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলবো সমকোণী ত্রিভুজ। যে কোণের একটি, আগের দিন আমরা শিখেছিলাম, তাহলে একটা কোণ সমকোণ মানে সমকোণ আঁকতে হবে। সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এখানে বসালাম 90 ডিগ্রি সোজা এলো। এবার এটাকে যোগ করে দিলাম, এই বাহু দুটো যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল এ বি সি, এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এটাকে বলছি আমি কি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় কি? অতিভুজ, ঠিক আছে। এইটাকে বলা হয় লম্ব আর এইটাকে বলা হয় ভূমি। তাহলে যেটা খাড়া হয়ে আছে তাকে বলবো লম্ব, এটা হচ্ছে ভূমি, এবং সমকোণের বিপরীত যে বাহুটা তাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী হলো, সমকোণী হলো। 3 নাম্বার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ আঁকি তাহলে স্থূলকোণ এইটা হচ্ছে 90 ডিগ্রি, চাইতে বড় হতে হবে। তাহলে এদিক থেকে টানলাম, এই কোণ এই বাহু যোগ করে দিই। ঠিক আছে, তাহলে এ বি সি। তাহলে এই কোণটা হচ্ছে স্থূলকোণ। কি বললাম? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলছি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। আরেকটা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আবার কেমন? অর্থাৎ একটা কোণ সমকোণ এবং বিপরীত বাহু দুটো লম্ব আর ভূমিটা হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে এইটা একদম 90 ডিগ্রি আঁকলাম। তাহলে এটা হলো 90 ডিগ্রি। আর এই বাহুটা সমান, অর্থাৎ এইটা যতটা এই বাহুটা যতটা এটাও ততটা। এই দুটোকে যোগ করি, তাহলে এই দুটোকে যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল এ বি সি। তাহলে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ এই কোণটা সমকোণ তার জন্য সমকোণী, আর এই বাহুটা সমান তার জন্য এটা সমদ্বিবাহু। তাহলে এই ত্রিভুজটা হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এবার আমরা বইয়ে যাই। বই দেখো এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ আর সবুজ, সমদ্বিবাহু ত্রিভুজ লাল, বিষমবাহু ত্রিভুজ খয়েরি রং বেশি। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি বললাম? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, এই কোণটা সম, তাহলে সমবাহু ত্রিভুজের হতে পারে, ঠিক আছে। আবার সমদ্বিবাহু ত্রিভুজেরও সূক্ষ্মকোণী হতে পারে, আবার বিষমবাহু ত্রিভুজেরও সূক্ষ্মকোণী, 3 রকমের হতে পারে। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহু তিনটে সমান হয় না, তার জন্য এখানে আঁকতে গেলেও পারবে না। আর দুটি বাহু সমান, এখানে আমি এঁকে দেখিয়েছি তোমাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল দুটো বাহু সমান, আর 3টি বাহুই অসমান, এটাও হবে। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে
তিনটি বাহু সমান হলে সবসময় তিনটে বাহু সমান হলে 60 ডিগ্রি, অর্থাৎ সমবাহু হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ এটা পাবো না, আঁকতে পারবে না। ঠিক আছে, আর দুটো বাহু সমান, তার জন্য সমদ্বিবাহু ইয়েতে পাওয়া যাবে, তিনটে বাহুই অসমান পেয়েছে। তাহলে এখানে কি সবুজ রঙের ত্রিভুজার ক্ষেত্র একটি, তাহলে সমবাহু ত্রিভুজার ক্ষেত্র একমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্র হবে। ঠিক আছে, তাহলে আগেই আমি বলেছিলাম আগের দিন, সমবাহু ত্রিভুজার প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ হচ্ছে 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে আমরা 60 ডিগ্রি পাই। ঠিক আছে, আবার লাল রঙের ত্রিভুজার ক্ষেত্রে দেখো 1 2 3টে, তাহলে তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে সূক্ষ্মকোণীয় হতে পারে, সমকোণীয় হতে পারে, আবার স্থূলকোণীয় হতে পারে। আর খয়েরি রঙের ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটে পাচ্ছি, 1 2 3, তাহলে এটাও খয়েরি রঙের ত্রিভুজের ক্ষেত্রে তিনটি, অর্থাৎ এটা সূক্ষ্মকোণীয় হতে পারে, সমকোণীয় হতে পারে, আবার স্থূলকোণীয় হতে পারে। ঠিক আছে, এইবার আমরা গোলাকার জিনিস, আমাদের দেখো বোতাম জামাতেই লাগানো আছে প্রত্যেকের। ঠিক আছে, বোতাম 10 টাকার নোটগুলো আমরা দেখেছি, কয়েনগুলো, আর গোলাকার প্লেট আমরা খাবারের প্লেটেগুলো গোলাকার। ঠিক আছে, এই গোলাকারের এই যে বাইরের জিনিসটা, এইটাকে বলা হয়, আমি একটা আঁকি আগে বৃত্তাকার, তাহলে আমি আঁকছি একটা বৃত্তাকার, আঁকলেই বুঝতে পারবো। এই হলো বৃত্ত, এই বৃত্তের এই যে বিন্দু, যে বিন্দুটার থেকে এই দূরত্বগুলো সবসময় সমান, তাকে বলছি কেন্দ্র। এবার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে লাইনটা, একে বলবো ব্যাসার্ধ। আর কেন্দ্রের মধ্য দিয়ে পরিধি পর্যন্ত যে রেখাংশ, তাকে বলবো ব্যাস। তাহলে ও হচ্ছে কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস, ও সি হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে বাইরের এই যে বৃত্তাকার যেটা লাইনটা, এটাকে বলা হচ্ছে পরিধি। আর যে কোনো পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখা যে যোগ করলে যেটা হবে, তাকে বলা হয় যে। তাহলে এই ব্যাস হচ্ছে সবচাইতে বড় যে। ঠিক আছে, তাহলে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, যে, আর এই লাইনটা হচ্ছে পরিধি। ঠিক আছে, তাহলে দেখো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে দেখো এইটা এখান থেকে এইটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এইটা ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান 2 গণিত ব্যাসার্ধ হয়েছে। এবার আমরা এখানে দেখি কি বলেছে। দেখো একটা ছোট বৃত্ত, বড় বৃত্ত, তার চাইতে বড় বৃত্ত। তাহলে এইগুলো অনেকগুলি কি পেলাম, বৃত্ত পেলাম। বৃত্তগুলির পরিধি সবগুলো সমান নয়, অসমান। আর এখানে কি বলেছে, গোলাকার জিনিসে পেন্সিল দিয়ে দাগ টানলে বৃত্ত পায়, যে বক্ররেখা দ্বারা বৃত্তগুলির গঠিত তাদের দৈর্ঘ্যকে বলা হয়, এই যে বাইরেরটা, এটাকে বলা হচ্ছে পরিধি। ঠিক আছে, এবার কম্পাস দিয়ে বৃত্ত আঁকি, এটা টেনেছি, কত বেশি সুতো পিন দিয়ে, এবার এটা দেখে আমি বুঝতে পারবো 3-4টা করলে যে এটা কোনটা বড়। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য এই যে 2 ইন্টু ব্যাসের দৈর্ঘ্য। তাহলে প্রথম বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে না, 2কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 1 সেন্টিমিটার। দ্বিতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 লিখে দিয়েছে। তৃতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। কী করে এলো না, 4কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 সেন্টিমিটার। ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের চেয়ে কম না বেশি, নিজেরাই করো। এবার বৃত্তের পরিধি বৃত্তের কার উপরে নির্ভর করে, এই যে দেখো এইগুলো, এই জন্য এই ছবিগুলো দিয়েছে। ঠিক আছে, কিসের উপর আর বলছি না, এই যে লাইনগুলো, এই লাইনগুলো কি বলে এখানে দেখতে পাচ্ছি, দেখো কি বলে। ঠিক আছে, তাহলে এবার নিজে আঁকি, ব্যাসের এটা হবে তাহলে ব্যাস। এখানে দেখো 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্যের বৃত্ত এঁকে দেখি যে এদের পরিধি। আমি একটা বৃত্ত এঁকে দেখাচ্ছি আগে, যে কেমন করে আমাদেরকে বৃত্ত আঁকবো যদি আমাদেরকে ব্যাস বা ব্যাসার্ধ বলে দেয়। ঠিক আছে, আমি অন্য, তোমরা এটা করবে, আমি অন্য ইয়ে করছি। আমাকে হয়তো ধরো 4 সেন্টিমিটার ব্যাস, ঠিক আছে, 4 সেন্টিমিটার ব্যাসের আমাকে বৃত্ত আঁকতে বলেছে। তাহলে 4 সেন্টিমিটার ব্যাস যদি হয়,
তাহলে 4 সেন্টিমিটারের ব্যাসার্ধ কত হবে না 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 সেন্টিমিটার। তাহলে প্রথমেই একটা 2 সেন্টিমিটারের একটা কি করব, এই 2 সেন্টিমিটার একটা সরলরেখা টানলাম। 2 সেন্টিমিটার সরলরেখা আঁকার পর এটাকে বসাবো এই দিক থেকে এখানে বসিয়ে, এখানটাতে এটাকে নাও, তারপর এখানেটা ধরো আর এটাকে টেনে, আমার এটাতে পেন লাগানো আছে, তোমরা পেন্সিল লাগাবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ব্যাসের। তাহলে এটাকে যদি টানা হয় তাহলে এটা 2 সেন্টিমিটার, তাহলে এইদিকেও আরও 2, তাহলে 4 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল 4 সেন্টিমিটার ব্যাসের বৃত্ত। এমনি করে তোমরা তাহলে 6 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার টেনে নেবে। 6 সেন্টিমিটার কেমন করে টানবো, আগে কি বললাম 6 সেন্টিমিটারকে তাহলে অর্ধেক করবে, 6কে 2 দিয়ে ভাগ করলাম 3 সেন্টিমিটার। তাহলে আমি যেমন করে এখানে টানলাম তোমরা এখানে 3 সেন্টিমিটার টানবে। 3 সেন্টিমিটার আঁকার পর এখানে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবে, ঠিক আছে। এখানে বসিয়ে এখানে এটা নিয়ে তারপর তোমরা এরকম করে টেনে দেবে, তাহলে এটা হয়ে যাবে 6 সেন্টিমিটার ব্যাসের বৃত্ত, ঠিক আছে। তাহলে পরিধি ক্রমশ কী হবে, যত ছোট থেকে বড় যাবে তত ব্যাস যত বাড়বে পরিধির মানও তত বাড়বে, ঠিক আছে। এবার আমরা কোষে দেখি 1.5টা করি। কি করে করব দেখো, কোণগুলি ঠিক ঘরে লেখার আমরা আগেই শিখেছি। সূক্ষ্মকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে। আরেকবার বলে দিই, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রির চাইতে ছোট তাকে বলবো সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রির চাইতে বড় কিন্তু 180 ডিগ্রির চাইতে ছোট তাকে বলবো স্থূলকোণ। তাহলে দেখি একদম প্রথমে দেখো 12 ডিগ্রি, 12 ডিগ্রি 90 ডিগ্রির চাইতে কম। 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি 90 ডিগ্রির চাইতে কম, তাহলে এটা সূক্ষ্মকোণ। এবার 180 ডিগ্রি, আগেই বললাম 180 ডিগ্রি মানে সরল কোণ। এবার 179 ডিগ্রি, অর্থাৎ যে কোণের মান 180 ডিগ্রির চাইতে কম কিন্তু 90 ডিগ্রি চাইতে বেশি তাকে বলছে স্থূলকোণ, তাহলে এখানে হবে 179 ডিগ্রি। 100 ডিগ্রি 90 ডিগ্রির চাইতে বেশি কিন্তু 180 ডিগ্রি চাইতে কম, তাহলে এখানে হয়ে গেল 100 স্থূলকোণ। এবার 39 ডিগ্রি, 39 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি চাইতে কম। 90 ডিগ্রিকে সমকোণ বলবো। 69, 69 90 ডিগ্রি চাইতে কম। 91 ডিগ্রি 90 ডিগ্রি চাইতে বেশি কিন্তু 180 ডিগ্রি চাইতে কম, তাহলে এটা হয়ে গেল স্থূলকোণ। তাহলে এরকম করে ভাগ করে দিলাম, দেখো 12 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 39, 16 সবগুলো সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি চাইতে কম। 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ, আর 90 ডিগ্রির চাইতে বড় কিন্তু 180 ডিগ্রি চাইতে ছোট যেগুলো তাদেরকে বলছি স্থূলকোণ। এরপর এটা আগের দিন বলেছিলাম সরল কোণ সমান 2 গণিত 90 ডিগ্রি, তার মানে 2 গণিত সমকোণেতে লেখা আছে, সমকোণের দেখুন, তাহলে 2 গণিত 90 ডিগ্রি। নিচের কোন কোন দৈর্ঘ্যের একাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। ত্রিভুজ তৈরি করতে গেলে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বৃহত্তর হতে হবে। সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বৃহত্তর হতে হবে। তাহলে এখানে এটা কি আছে দেখো, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তাহলে 2 3 4, তাহলে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড় হতে হবে। তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে 5 4-এর চাইতে কি বড়। আবার যদি এই দুটোতে যোগ করি 2 3 4, 3 আর 4-এর 7, 7 2-এর চাইতে বড়। ঠিক একই রকম করে 4 আর 2-এ 6, 6 3-এর চাইতে বড়। তার মানে আমি 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার দিয়ে কি করতে পারি, একটা ত্রিভুজ আঁকতে পারি। এরপর বিয়েরটা দেখো, 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, তাহলে 4 3 7, তাহলে 4 আর 3 যোগ করে যদি 7, এটা 7 সমান, আমি বলেছিলাম বৃহত্তর হতে হবে, সমান হলে কিন্তু হবে না, তাহলে বৃহত্তর হতে হবে। তাহলে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, তাহলে এটা হচ্ছে না। এবার 1 3 2, এটাতে দেখো 2 আর 1-এ 3 যোগ করলে 3-এর সাথে সমান হয়ে যেত, অর্থাৎ যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় প্রত্যেকটা যদি যোগ করা হয় প্রত্যেকটিকেই তোমাকে বৃহত্তর হতে হবে, কিন্তু এটাতে হচ্ছে না, তাহলে এই ত্রিভুজটাও এটাতেও হবে না। এবারে এরকম করে তুমিও নিজে একটা বসাবে ওখানে, ঠিক আছে, দেখে নেবে যে দুই বাহুর সমষ্টি যেন তৃতীয় বাহুর চাইতে বেশি হয়, তাহলেই ত্রিভুজটা হবে।
এবার 4 নম্বর দেখো, সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা আগেই বলেছি যে ত্রিভুজের 3টে কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের 1টি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ছবিটা আঁকা দেখিয়েছি, চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করে নেবে। আর পাশের বর্গাকার ক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। বর্গক্ষেত্রাকার চিত্রে এই যে পাশে এই বাহুটা বলেছে 4 সেন্টিমিটার, আমরা বর্গক্ষেত্রে কি জানি যে প্রত্যেকটা বাহুই 4 সেন্টিমিটার হবে। তাহলে 4 সেন্টিমিটার যদি হয় তাহলে পরিসীমা সমান কি? পরিসীমা সমান বর্গক্ষেত্রে 4 গণিত বাহুর দৈর্ঘ্য সমান 4 গণিত 4 সেন্টিমিটার সমান 4 4 16 সেন্টিমিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের চিত্রের পরিসীমা তাহলে কত বেরোলো? এটা হয়ে গেল পরিসীমা সমান 16 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত? দেখো এটা যদি ব্যাস হয় 4 বর্গক্ষেত্রে যদি বাহুটা 4 সেন্টিমিটার হয়, এটাও যতটা এটাও ততটা, তাহলে আমি কি বলতে পারি যে বৃত্তাকার ক্ষেত্রে এটা ব্যাস, তো ব্যাসটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? না 4 ভাজিত 2। আগেই বলেছিলাম আমরা ব্যাসের থেকে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4 ভাজিত 2 সমান 2 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল 2 সেন্টিমিটার। তাহলে আজ আমরা এই জ্যামিতিক পরিমাপের আমরা সমান্তরাল সরলরেখা কাকে বলে, পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে, রশ্মি কাকে বলে, সরল রেখাংশ কাকে বলে, সরল রেখা কাকে বলে, কোণের সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ সরলকোণ কাকে বলে, বৃত্তের ব্যাস ব্যাসার্ধ জ্যা পরিধি এগুলো শিখলাম। আর সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে শিখলাম। সূক্ষ্মকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে শিখলাম। ঠিক আছে, এবং তার সাথে আমরা এখানেও কতগুলো দেখে নিলাম যে আমরা সূক্ষ্মকোণ সমকোণ সরলকোণ স্থূলকোণ ঠিক করতে পারছি কি না, সমকোণ কাকে বলে সরলকোণ কাকে বলে, ত্রিভুজ তৈরি করতে গেলে বাহুর দৈর্ঘ্য কেমন হতে হবে, ব্যাসার্ধের সাথে কি সম্পর্ক, ঠিক আছে, এবং বর্গক্ষেত্রের পরিসীমা কেমন করে বের করতে হয়, এগুলো আমরা শিখলাম। তাহলে তোমরা এগুলো সব একটু ভালো করে একটু পড়ে নেবে, আমার ইয়ের সাথে সাথে ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু নিজেরাও করবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো।